চৈতন্য মহাপ্রভুর যে কয়জন প্রিয় পার্শ্বদ ছিলেন চৈতন্য মহাপ্রভু, তার ভিতর শ্রেষ্ঠ ছিলেন এই হরিদাস ঠাকুর। তো এইখানে হচ্ছে ওনার মূল ভজন কুঠির। আর ওনার জন্মস্থান যেটা, সেটা হচ্ছে সাতক্ষীরার পেড়াগাছি। ঠিক আছে, পেড়াগাছিতে জন্ম। আর এখানে থেকে ভজনা করতেন। এখন এই যে ঘর বাড়ি চারিপাশে যা কিছু দেখা যাচ্ছে, এটা একসময় ছিল না, এখানে জঙ্গল ছিল। তো চৈতন্য মহাপ্রভুর পার্শ্বদ, তো উনি যখন এখানে ভজনা করতেন তখন রামচন্দ্র খায়, এই যে লেখা আছে লক্ষ্যহীরা উদ্ধার, লক্ষ্যহীরাকে এখানে পাঠানো হয়েছিল যে হরিদাস ঠাকুরের ধ্যান ভঙ্গ করার জন্য। এখানে বসে উনি 3 লক্ষ বার নাম জপ করতেন, বুঝছেন? 3 লক্ষ বার। 1 লক্ষ বার করতেন উচ্চস্বরে, যাতে এই আশেপাশে জগৎ জীব যত গাছপালা পশু পাখি এদের জন্য। আর 1 লক্ষ বার জপ করতেন, নিজের জপ করবেন, নিজের কান দিয়ে শুনবেন, এইটুকু। হ্যাঁ, আর 1 লক্ষ বার জপ করতেন অন্তরে, শব্দ হতো না। তো এই 3 লক্ষ নাম জপ করতেন প্রতিদিন। তো এখানে এই হরিদাস ঠাকুরের ধ্যান ভঙ্গ করানোর জন্য লক্ষ্যহীরাকে পাঠানো হলো। লক্ষ্যহীরা, তুমি যাও, তোমাকে অনেক ধন সম্পদ দেওয়া হবে, কিন্তু তুমি শুধু এই সাধুর ধ্যান ভঙ্গ করাই দিবা, এ যেন এই হরিনাম আর জপ করতে না পারে। তো কি করতেন, প্রথম দিন আসলেন, এসে হরিদাস ঠাকুর জপ করছেন, উনি পাশে বসলেন, বসে বলছে, মা তুমি কি চাও? তোমার সাথে আমি পরে কথা বলবো, আমার এখনো জপ পূর্ণ হয় নাই। তা প্রথম দিন তো লক্ষ্যহীরা সেজে গুজে, হ্যাঁ, খুব সুন্দর করে নতুন কাপড় চোপড় পরে গয়নাগাটি পরে ঝমকালো ভাবে আইছি, ডান্স দিদি। আমাকে দেখে সাধু ধ্যান ভঙ্গ হয়ে যাবে। তো প্রথমে এসে তুমি বসো। প্রথম দিন এসে যখন বসছে, তার সাধু সঙ্গ করলে কি হয়, এটা হচ্ছে লক্ষ্যহীরার একটা উদাহরণ। তো প্রথম দিন যখন বলছে, এইরকম জপ করতে করতে রাত হয়ে গেছে, বলছে, মা তোমার আজকের মনোবাসনা আমি পূর্ণ করতে পারলাম না, তুমি কালকের আবার আইসো। তো প্রথম দিন যেভাবে সাইজে গুজে গেছে, পরের দিন একটু নমনীয় হয়ে গেছে। পরের দিন আবার আসছে, আবার আসার পর বলছে, মা তুমি আবার বসো, আমার জব শেষ হোক, তারপর আমি তোমার কথা শুনবো। তো পরের দিনও চলে গেছে, রাত হয়ে গেছে। এবার তৃতীয় দিন এসে আর সাজগোজ নাই, বুঝছেন, নর্মালি ভাবে আসছে। এসে দেখে পরের দিনও যখন রাত হয়ে গেছে, তখন লক্ষ্যহীরা তার ভুলটাকে বুঝতে পারলেন। তখন লক্ষ্যহীরাকে কি বললেন, তখন এই হরিদাস ঠাকুরের পায়ে দেখছেন এরকম শুয়ে পড়ে প্রণাম করলেন। প্রণাম করে বললো, বাবু আমি এই যে এসেছিলাম আপনার ধ্যান ভঙ্গ করার জন্য, এটা আমার অপরাধ হয়েছে, তা আপনি আমাকে ক্ষমা করবেন। তো হরিদাস ঠাকুর কি করেছিলেন, এই জায়গাটা লক্ষ্যহীরাকে দিয়ে চলে গেছিলেন এখান থেকে নবদ্বীপে। তো এই জায়গাতে আরেকটা জিনিস ছিল, লক্ষ্যহীরা যখন হরিদাস ঠাকুরের চরণ যখন আত্মসমর্পিত হয়েছিলেন, তখন লক্ষ্যহীরাকে বলছে, তুমি চুল ফেলে দিতে হবে। মানুষের বেশি অহংকার কিসে বলেন তো, কিসে? চুলে, তাই না? বেশি অহংকার, চুল, আমার মাথায় বেশি চুল আছে, না বিভিন্ন স্টাইলে চুল কাটে, তার মানে কি স্টাইল বেশি কিসে হয়? চুলে। তো এটা হচ্ছে অহংকারের প্রতীক। তা বলছে তোমার চুল ফেলে দাও। তোমার আর এই লক্ষ্যহীরা দেখেন অনেক চুল ছিল, যারা নাচ টাচ করে তাদের মাথায় লম্বা চুল থাকে না, তা বলছে এটা ফেলে দাও। এটা ফেলে দিয়েছিল, ফেলে দিছিল। এবং এখানে থেকে হরিদাস ঠাকুর বললেন, মা তুমি যদি আমার কাছে থাকো তাহলে মানুষে বদনাম করবে, তাহলে কি করতে হবে, তা তুমি এইখানে থেকে ভজনা করো, এখন থেকে আমি চলে যাই। এই কথা বলে এখান থেকে হরিদাস ঠাকুর এখানে লক্ষ্যহীরাকে দায়িত্ব দিয়ে উনি চলে গেছেন।
দেখেন সেই সময় ওই একটা গাছ আছে, ওই যে একটা গাছ দেখছেন না ঢুকতে, এই একটা গাছ আছে। আর আমাদের এই মন্দিরের ঠিক পিছনে একটা মাধবলতা গাছ আছে। তো এইখানে বসে মূলত হরিদাস ঠাকুর ভজনা করতেন। আর দেখবেন আমরা লুট দিই না, লুট এই যে একটা হরিণ এই দিই বাতাসে দেয় কিনা, এটা এখান থেকেই চালু হয়। কিভাবে? তো বলছে এখানে যখন হরিদাস ঠাকুর ভজনা করতেন তখন আস্তে 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 করে লোকজন বাড়া শুরু করলো, কিন্তু এত প্রসাদ ছিল না যে সবার হাতে দেওয়া হবে। তা ওই যে যা প্রসাদ নিয়ে আসতো সেই প্রসাদ কি করা হতো, যে ওই টুকলা খুলে সবার হাতে দিলে তো হবে না, তো তখন ওই যে প্রসাদ থাকতো এরকম ছড়াই দিত। বুঝছেন? এখান থেকে লুটের প্রচলন হয়েছে, কিন্তু আমরা তো জানি না। আমরা 5 কেজি নিয়ে আসি, আমার 5 কেজি বাতাসা লুট পেনসি, আরে এক এক খান করে দিবি তো সবাই পায়, তাই না? তাহলে আমার লুটানোর দরকার আছে? লুটানোর দরকার নেই। কিন্তু আমরা তো দিই, জেনে দিই আর না জেনে দিই, ছড়াই দিই। কিন্তু এটা হচ্ছে এই হরিদাস ঠাকুর এখান থেকে প্রচলন করেছিলেন, সেটা এখন আমরা দিই। বুঝলেন তো? তাহলে এটা জানলেন না নতুন? না আসলে জানতেন না। এই জন্য তীর্থে আসতে হবে, বিভিন্ন জায়গা সম্পর্কে যাইতে হবে। এই জায়গাটা কত পূর্ণভূমি জানেন? বাংলাদেশের ভিতর কিছু কিছু পূর্ণভূমি আছে, যার ভিতর এই একটা। আমরা যেখানে গেছিলাম সকালে, ওই সিলেটে আছে অদ্বৈত ঠাকুরের বাড়ি, চৈতন্য মহাপ্রভুর বাড়ি, হ্যাঁ, শ্রীবাস অঙ্গন, এগুলো সব সিলেটে। তাই এই তীর্থে যেতে হয়। কি বলা হচ্ছে, যে মানুষের যদি অর্থ সম্পদ উপার্জন করে, যদি তার কিছু অর্থ ডাইনে থাকে, মানে আপনি উপার্জন করছেন, আপনার সংসার চলছে, চলার পরে যদি কিছু অর্থ গচ্ছিত থাকে, তাহলে সেখানে বর্ণনা করা আছে প্রত্যেকটা মানুষের কমপক্ষে 2 বার কোনো তীর্থস্থান পরিভ্রমণ করা উচিত। উচিত কি হবে? এই যে আজকে আপনি এখান থেকে যা কিছু দেখে যাবেন, এটা আপনার 6 মাস পর্যন্ত মনে থাকবে। 6 মাস পরে আবার আপনি ভুলে যাবেন। এই জন্য বছরে কয়বার যেতে হবে? 2 বার। যে কোনো মন্দির, ভগবানের যে সমস্ত ধাম আছে সেই ধামে যেতে হবে। যে সমস্ত জায়গায় ভক্তরা জন্মগ্রহণ করেছেন, এসেছেন, ভজনা করেছেন, এই ধামে আসলে কি হয় বলেন তো? ধামে আসলে কি হয়? বাড়িও তো মন্দির আছে, গ্রামে মন্দির আছে না? তো গ্রামের মন্দির আর এই ধামের ভিতর পার্থক্য কি জানেন? ধাম আর মন্দিরের ভিতর পার্থক্য কি? ধামে আসলে ভক্তির উদয় হয়, ভক্তদের কৃপা লাভ করা যায়। যে চৈতন্য মহাপ্রভুর প্রিয় পার্ষদ হরিদাস ঠাকুর, তাহলে এই ধামে এসে যখন আপনি প্রণাম করছেন এখানে, তাহলে কার কৃপা পাবেন? হরিদাস ঠাকুরের। আর হরিদাস ঠাকুরের কৃপা যদি আপনি লাভ করতে পারেন, তাহলে আপনি কি হবেন? ভক্ত হবেন, মহাপ্রভুর কৃপা পাবেন। ঠিক আছে? জয় জয় শ্রী হরিদাস ঠাকুর কে।